আগের দিন আমরা নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে ব্যাপন সম্পর্কে জেনেছিলাম। আজকে পড়ব অভিস্রবণ বা অসমোসিস নিয়ে। তাহলে আগের দিন থেকে যদি আমরা নিষ্ক্রিয় পরিবহনটা জানি, তাহলে সেখানে কি বলেছিলাম যে নিষ্ক্রিয় পরিবহনে কোনো রকম বাহ্যিক শক্তির প্রয়োজন নেই আর কোনো রকম বাহকের প্রয়োজন নেই। তাহলে অভিস্রবণের ক্ষেত্রেও আমরা সেই কনসেপ্টগুলো মাথায় রেখেই এগোবো। তো এখন অভিস্রবণটা কিন্তু একটা বিশেষ ধরনের ব্যাপন, কিন্তু কিছু কিছু স্পেসিফিসিটির কারণে অভিস্রবণ ব্যাপনের থেকে আলাদা। তো সেই স্পেসিফিসিটিগুলোকে আমাদের এক এক করে জানতে হবে। তো অভিস্রবণ বোঝার জন্য প্রথমে আমরা একটা এক্সপেরিমেন্ট দেখব। সেখানে ধরে নিলাম এখানে আমি একটা বিকার নিয়েছি, আর সেই বিকারের পাশে একটা স্ট্যান্ড দিয়ে, এখানে একটা স্ট্যান্ড আছে, তো সেই স্ট্যান্ড দিয়ে এখানে একটা ক্লাম্পসের দ্বারা এখানটায় একটা ফিজল ফানেল আমি যুক্ত করলাম। এই হচ্ছে আমার ফিজল ফানেল। এবার সেই ফানেলের একদম নিচে এখানে আমি একটা মাছের পটকা কেটে এখানটায় অ্যাটাচ করে দিলাম। এবার এই যে ফিজল ফানেলের মধ্যে আমি খুবই ঘন যে কোনো দ্রবণ, সেটা চিনির দ্রবণ হতে পারে, ঘন চিনির দ্রবণ আমি এখানে ঢেলে দিলাম। এবার এই ফিজল ফানেলের গায়ে কিন্তু এরকম মেজারিং মিটার থাকে। তো আমি ধরলাম আমি যে তরলটা রাখলাম সেটা এত দূর অবধি, তরলের আয়তনটা এত দূর অবধি উঠেছে। আর কি করলাম, এই যে বিকারটার মধ্যে আমি সাধারণ জল দিয়ে দিলাম। মানে তাহলে কি হলো, এখানে আমার কম ঘনত্বের জল পেলাম, আর এর মধ্যে কি পেলাম, বেশি ঘনত্বের দ্রবণ পেলাম। ওকে, আর এটা আমরা বলেছি মাছের পটকা নিয়েছি। এই অবস্থায় এই এক্সপেরিমেন্টাল সেটআপটাকে যদি আমরা 5-6 ঘন্টা রেখে দিই, তাহলে তারপরে কি দেখব, এই যে আমরা এখানে যতটা পেয়েছিলাম ঘন চিনির দ্রবণটা যে দাগ অবধি ছিল, কিছুক্ষণ পর 5-6 ঘন্টা পর এক্সপেরিমেন্টটা করার পর দেখব সেই দ্রবণের মাত্রাটা এত দূর উঠে গেছে। ঠিক আছে, এই দাগটা এখানে চলে গেছে। তার মানে এটা যদি দেখতে পাই, তাহলে আমরা কি সাধারণভাবে বলতে পারি কি, যে নিশ্চয়ই এই বাইরে থেকে এই ফিজল ফানেলের ভেতরে দ্রবণ প্রবেশ করেছে বলেই এটার মাত্রাটা উঠে গেছে। আমরা তো এক্সট্রা করে তরল ঢালিনি ফিজল ফানেলের মধ্যে, তাহলে নিশ্চয়ই এই বাইরের থেকে ভেতরে নিশ্চয়ই দ্রবণটা ঢুকেছে বলেই এটার মাত্রাটা উঠেছে। তাহলে এই যে পদ্ধতি, সেটাই হচ্ছে আমার অসমোসিস। তার মানে এবার যদি আমরা সংজ্ঞাটাকে একবার বলি, তাহলে অভিস্রবণের সংজ্ঞাটা হচ্ছে যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত দুটি সমপ্রকৃতির ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে কম ঘনত্বের দ্রবণের থেকে দ্রাবক অণু অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে বেশি ঘনত্বের দ্রবণের মধ্যে প্রবেশ করে দুটো দ্রবণকে সমঘনত্বে পরিণত করে, তাকে অভিস্রবণ বলে। তাহলে অভিস্রবণের এই সংজ্ঞা থেকে আমরা যে পয়েন্টগুলো পাচ্ছি সেগুলোকে লিখে নিই। তাহলে অভিস্রবণের সংজ্ঞাটাকে আমরা কয়েকটা পয়েন্টে ভাগ করে নিলাম। তাহলে প্রথমেই হচ্ছে এটা একটা ভৌত পদ্ধতি, মানে জীব দেহে যেরকম হচ্ছে এটা সাধারণ পরিস্থিতিতেও হতে পারে। ওকে,
নেক্সট যেখান থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মনে রাখতে হবে, আমরা যখন ডিফিউশন বা ব্যাপন পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ব্যাপন বিভিন্ন মাধ্যমে হতে পারে, কঠিন তরল গ্যাস যে কোনো মাধ্যমে হতে পারে, কিন্তু অভিস্রবণের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো অভিস্রবণ সর্বদা তরল কোনো দ্রবণ, তার মানে তরল মাধ্যমে, অর্থাৎ যে কোনো দ্রবণের ক্ষেত্রে ঘটবে। শুধুমাত্র তরল দ্রবণের ক্ষেত্রে অভিস্রবণ পদ্ধতিটা হবে। এখন কি বলেছে, সমপ্রকৃতির ভিন্ন ঘনত্বের দ্রবণ, মানে এই যে আমরা এক্সপেরিমেন্টটাতে কি দেখেছিলাম যে কম ঘনত্বের যে জল ছিল সেখান থেকে জলটা বেশি ঘনত্বের এই চিনির দ্রবণের মধ্যে প্রবেশ করেছে। তার মানে কি, তার মানে হচ্ছে যে দুটো ঘনত্বের দ্রবণ হবে তাদের কিন্তু কনসেন্ট্রেশনের ডিফারেন্স থাকতে হবে, এটা পেলাম। তারপরে পেয়েছি অর্ধভেদ্য পর্দা, সেটা কি সেটা আমরা জানবো। আর হচ্ছে কি, আমরা যেমন ব্যাপনে পড়েছিলাম যে বেশি থেকে কম হবে, আমরা সবাই জানি যে নতিমাত্রার সপক্ষে, মানে বেশি থেকে কমের দিকে গিয়ে দুজনে ব্যালেন্স করবে, কিন্তু এখানে আমরা দেখছি যে উল্টোটা, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে গিয়ে সম ঘনত্বে পরিণত করবে। তাহলে এটা একটা উল্টো আচরণ মনে হচ্ছে, কিন্তু আমরা সেগুলো ডিটেলে বুঝবো। তাহলে প্রথমেই বলি যে দ্রবণ কি। তাহলে আমরা যদি দ্রবণ ভাবি, দ্রবণ ইকুয়াল টু আমরা জানি দ্রাব প্লাস দ্রাবক, অর্থাৎ যদি আমরা এক গ্লাস জল নিই বা একটা চিনির শরবত নিই, তাহলে শরবতটা হচ্ছে কি দ্রবণ। দ্রাব কি, দ্রাব হচ্ছে যে জিনিসটা গোলা হয়। তাহলে এখানে যদি চিনির শরবত ধরি তাহলে চিনিটাকে আমরা কি বলবো, দ্রাব। আর জলের মধ্যে, যার মধ্যে দ্রাবকে দ্রবীভূত করা হয় তার নাম হচ্ছে দ্রাবক। তাহলে যেটাকে দ্রবীভূত করা হয় সেটা হচ্ছে দ্রাব, আর যার মধ্যে দ্রবীভূত করা হয় সেটা হচ্ছে দ্রাবক। তাহলে এটুকু আমাদের কাছে ক্লিয়ার। এখন ধরে নিলাম আমরা দুটো সলিউশন বা দ্রবণ আমি নিয়েছি। এখানে একটা দ্রবণ আছে, সেটা হচ্ছে এ দ্রবণ, এ সলিউশন। এখানে একটা দ্রবণ আছে, তার নাম হচ্ছে বি সলিউশন। এখন এ সলিউশনে আমি 1 লিটার জল নিলাম, বি সলিউশনেও আমি 1 লিটার জল নিলাম। এ সলিউশনের ক্ষেত্রে আমি 2 চামচ চিনি দিলাম, আর বি সলিউশনের ক্ষেত্রে আমি 3 চামচ চিনি দিলাম। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে যখন এই দ্রাবকের পরিমাণ বা জলের পরিমাণটা যখন সেম, তখন যেখানে আমি দ্রাব বেশি দিয়েছি অর্থাৎ চিনি বেশি দিয়েছি তার ঘনত্ব বেশি। তাহলে আমরা এটা থেকে কি বুঝতে পারি, ঘনত্ব ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্রাব, যখন দুটো ক্ষেত্রেই দ্রাবকটা নির্দিষ্ট। আবার আমি যদি আরেকটা আবার দুটো সলিউশন বানাই, এটা এ এটা বি করলাম, এখানেও 2 চামচ চিনি নিয়েছি, এখানেও 2 চামচ চিনি নিয়েছি, কিন্তু এটা নিয়েছি 1 লিটার জলে আর এটা নিয়েছি 2 লিটার জলে। তার মানে দুটোতে, এখানে আমি 2 লিটারে 2 চামচ চিনি দিয়েছি, এখানে 1 লিটারে 2 চামচ চিনি দিয়েছি। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, এখানে সবসময় তাহলে কি হবে, এ দ্রবণের ঘনত্বটা বেশি হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি, ঘনত্বটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্রাবক, মানে যার জল বেশি আছে তার ঘনত্ব কম, আর যার জল কম আছে তার ঘনত্ব বেশি, যখন দ্রাবটা নির্দিষ্ট। তাহলে এটা আমাদের বোঝা গেল। এই হলো আমাদের ভিন্ন ঘনত্বের দ্রবণ। এখানে একটা ঘনত্ব, এখানে আর একটা ঘনত্ব।
তাহলে অভিস্রবণ তখনই হবে যখন এরকম দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণকে আমি একটা পর্দা দ্বারা পৃথক অবস্থায় রাখবো, তাহলে ফার্স্ট পয়েন্ট হয়ে গেছে। সেকেন্ড পয়েন্টে আমরা দেখলাম যে সমপ্রকৃতির ভিন্ন ঘনত্বের দ্রবণ, মানে এই যে দু রকমের ঘনত্ব তৈরি হলো, এরকম দুটো ঘনত্বের মধ্যে অভিস্রবণ হবে কখন? যদি সেই দুটো দ্রবণ একটা পর্দা দ্বারা পৃথক থাকে। কতক্ষণ হবে? যতক্ষণ না এই দুটো দ্রবণ সমঘনত্বে পরিণত হচ্ছে, মানে দুটো দ্রবণের ঘনত্ব সমান হয়ে যাবে। এখন আমাদের যেটা কনফিউশন সেটা হচ্ছে যে আমরা তো ব্যাপনের ক্ষেত্রে পড়েছিলাম যে বেশি থেকে কমের দিকে যাবে, কিন্তু এখানে দেখছি উল্টোটা। কি বলছে? এখানে বলছে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করবে। তো এটার জন্য আমরা আবার একটা ব্যাপার কল্পনা করব, সেটা হচ্ছে ফার্স্টে আমি একটা বিকার নিলাম, সেই বিকারের মাঝখানে আমি একটা পর্দা দিয়ে দিলাম, সেই পর্দা দিয়ে এই দুটো দ্রবণকে আমি আলাদা করব। তাহলে তাদের মধ্যে কি হবে? তাহলে তাদের মধ্যে অভিস্রবণ হবে। এবার এই পোর্শনে আমি 5 চামচ চিনি দিলাম, এই পোর্শনেও আমি 5 চামচ চিনি দিলাম, কিন্তু এদিকে আমি ঢাললাম 1 লিটার জল, এদিকে আমি ঢাললাম 3 লিটার জল। তাহলে এখন প্রশ্ন, কোন পোর্শনটা বেশি ঘন? অফকোর্স আমরা বুঝতে পারছি যে যেখানে 1 লিটারের মধ্যে 5 চামচ চিনি দেওয়া আছে সেটা বেশি ঘন, কারণ ঘনত্ব দ্রাবকের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। যার দ্রাবকের পরিমাণ কম, অর্থাৎ জলের পরিমাণ কম, তার কি ঘনত্ব বেশি। তাহলে এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের বেশি ঘনত্বের দ্রবণ, বেশি ঘনত্ব। আর এটা তাহলে কি? এটা হচ্ছে কম ঘনত্ব, কারণ এখানে জলের পরিমাণ বেশি। এবার এই যে মাঝখানে পর্দা দিয়ে পৃথক করা আছে, এই সেটআপে যদি আমরা 5-6 ঘন্টা রেখে দিই, তখন দেখব এদিকে জলতল এতটা ছিল, এদিকেও জলতল এতটা, এদিকে অনেকটা বেশি ছিল, কারণ এদিকে হচ্ছে 1 লিটার, এখানে হচ্ছে 3 লিটার, এখানে হচ্ছে 3 লিটার। কিছু সময় পর আমরা কি দেখব? যে এই কম ঘনত্ব থেকে জল বেশি ঘনত্বে এসে এই দিকের জলের উপরিতলটাকে বাড়িয়ে দিয়েছে। তার মানে কি? এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু জলটা কিন্তু বেশি ঘনত্ব থেকেই কম ঘনত্বের দিকে যাচ্ছে, মানে যেখানে জলের পোর্শন বেশি সেই কিন্তু জলটা কম, যার কাছে জল আছে তার দিকে যাচ্ছে, কিন্তু ঘনত্বটা কি হচ্ছে? ঘনত্বটা কম থেকে বেশি হচ্ছে, কিন্তু জলটা কিন্তু বেশি থেকে কমের দিকেই যাচ্ছে। এবার শুধু জল কেন যাচ্ছে সেটা বোঝার জন্য আমাদের এই পর্দাটা নিয়ে পড়তে হবে। তো সেটা বলার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অভিস্রবণে কয়েকটা কথা, সেটা হচ্ছে যে এটা সবসময় তরল দ্রবণের মধ্যে হবে, আর দ্রবণগুলোর ঘনত্ব কিন্তু আলাদা হতে হবে। আর কি? মাঝখানে অর্ধভেদ্য পর্দা দিতে হবে। কেন? কারণ অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে শুধুমাত্র দ্রাবকের অণু যাবে, শুধুমাত্র দ্রাবক মানে জলের অণু যাবে। তাহলে যদি জলের অণুকে যেতে হয় তাহলে অফকোর্স জলটা বেশি থেকে কমের দিকে যাবে, এখানে জলের পরিমাণ বেশি, তাই শুধুমাত্র যেহেতু জল যাবে তাই জলটা বেশি থেকে কমের দিকে যাচ্ছে। কিন্তু ঘনত্ব হিসেবে দেখতে গেলে আমরা কি দেখব? কম ঘনত্ব থেকে যাবে বেশি ঘনত্বে।
তাহলে এবার আমরা এই কথাটাই আসি, এখানে আমরা দেখলাম যে কম ঘনত্বের দ্রবণের দ্রাবক অণু বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে সমঘনত্বে পরিণত হবে। এই যে দ্রাবক অণু, এটাই হচ্ছে ব্যাপনের সাথে অভিস্রবণের পার্থক্য। এই কারণেই কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে, কারণ এটা যার দ্রাবকের পরিমাণ বেশি তার ঘনত্ব কম, যার দ্রাবকের পরিমাণ কম তার ঘনত্বের পরিমাণ বেশি। সেই কারণে জল বেশি থেকে কমের দিকেই যাচ্ছে, কিন্তু ঘনত্বর দিক থেকে বিচার করতে গেলে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে আসছে। এবার আমরা এই যে পর্দাটা, সেই পর্দাটাকে একটু বিশ্লেষণ করব। তো প্রকৃতিতে পর্দা মানে 4 রকমের পর্দা আমরা ধরে নিয়ে আছে। তো সেই পর্দার প্রকৃতির ওপর ডিপেন্ড করে পর্দা কয়েক রকম, সেগুলো আমরা একটা ছকের সাহায্যে বুঝবো। তাহলে প্রথমেই হচ্ছে ভেদ্য পর্দা। ভেদ্য পর্দা মানে কি, দুটো সলিউশন যদি পাশাপাশি রাখি, মাঝখানে যদি একটা ভেদ্য পর্দা রাখি, তাহলে দুটো দ্রবণের মধ্যে দ্রাবও চলাচল করতে পারবে, দ্রাবকও চলাচল করতে পারবে। তাহলে যে পর্দা দ্বারা কোনো দ্রবণের দ্রাব এবং দ্রাবক উভয়ই চলাচল করতে পারে তাকে আমরা কি বলবো? ভেদ্য পর্দা বা ফ্রিলি পারমিয়েবল মেমব্রেন। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ফিল্টার পেপার। আমরা যখন ফিল্টার পেপার ইউজ করি তখন দ্রাবকটা তো যাই এবং দ্রাবও যায়। ওকে, এছাড়া যে প্লান্ট সেলে যে কোষ প্রাচীর থাকে সেটা হচ্ছে কিসের উদাহরণ? ভেদ্য পর্দার উদাহরণ। তাহলে এটা একটা টাইপ গেল। সেকেন্ড টাইপ আসছে হচ্ছে অভেদ্য পর্দা। তাহলে ভেদ্য পর্দা মানে যদি দুটোই যায়, অভেদ্য পর্দা মানে আমরা বুঝতে পারছি দ্রাবও যাবে না, দ্রাবকও যাবে না, কোনোটাই যাবে না। ওকে, তাহলে সেটার নাম হচ্ছে কি? অভেদ্য পর্দা। যে যদি আমরা রাবার বা একটা বেলুন যদি নিই, ঠিক আছে, বেলুনের মধ্যে যদি আমরা কোনো একটা দ্রবণ ঢালি, তাহলে জলও যাবে না আর চিনি তো যাবেই না। তার মানে কি, রাবার বা প্লাস্টিক এগুলো দিয়ে যদি কোনো পর্দা হয় সেগুলো হবে কি? অভেদ্য পর্দা। 3 নম্বর হচ্ছে অর্ধভেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন। তাহলে অর্ধভেদ্য পর্দাটা কি? যেটা আমরা অভিস্রবণে কাজে লাগাচ্ছি সেটা হচ্ছে এমন পর্দা যার মধ্যে দিয়ে শুধুমাত্র দ্রাবক অণু যাবে, কোনো দ্রাবের অণু যাবে না। তার মানে কোনো অর্ধভেদ্য পর্দায় যদি আমি শরবত ঢালি তাহলে শুধুমাত্র জলটুকু যাবে, চিনির যে পোর্শনটা সেটা কিন্তু যাবে না। তাহলে এই অর্ধভেদ্য পর্দার উদাহরণ কি? অর্ধভেদ্য পর্দার উদাহরণ হচ্ছে মাছের পটকা, যেটা আমরা এই এক্সপেরিমেন্টটাতে ইউজ করেছিলাম। কারণ অভিস্রবণের জন্য আমার অর্ধভেদ্য পর্দাই দরকার। কেন দরকার? কারণ অভিস্রবণ পদ্ধতিতে শুধুমাত্র দ্রাবক অণু চলাচল করবে। আর দ্রাবক অণু কোন পর্দা দ্বারা চলাচল করে? শুধুমাত্র দ্রাবক অণু অর্ধভেদ্য পর্দা দ্বারা চলাচল করে। তো সেই কারণে অসমোসিস বা অভিস্রবণে অর্ধভেদ্য পর্দা ইউজ করা হয়। আর একটা আছে স্পেশাল টাইপ, তার নাম হচ্ছে প্রভেদক ভেদ্য পর্দা। প্রভেদক ভেদ্য পর্দাটা কি? প্রভেদক ভেদ্য পর্দাতে দ্রাবক অণু যাবে, দ্রাবক অণু পর্দার এক প্রান্ত থেকে এক দিক থেকে আরেক দিকে চলাচল করতে পারবে। আর দ্রাবক কি হবে? কিছু নির্দিষ্ট দ্রাবক নির্দিষ্ট সীমা পর্যন্ত
চলাচল করতে পারবে। তার মানে কি, প্রভেদক ভেদ্য পর্দায় দ্রাবকটা যেতে পারছে, আর কিছু নির্দিষ্ট দ্রাবক কি করবে, কিছুটা নির্দিষ্ট সীমা পর্যন্ত পর্দার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে বা এক দিক থেকে আর এক দিকে চলাচল করতে পারবে। তাহলে প্রভেদক ভেদ্য পর্দাটা এক্সাম্পল আমরা বলতে পারি কোষ পর্দা, মানে যে লিপিড বাইলেয়ার প্ল্যান্ট সেল অ্যানিমাল সেল দুটোতেই যে কোষ পর্দা থাকে তার এক্সাম্পল, সেটা কিসের এক্সাম্পল, সেটা হচ্ছে প্রভেদক ভেদ্য পর্দা। তাহলে কোষ প্রাচীর যেটা, সেটা হলো আমার ভেদ্য পর্দা, মানে তার মধ্যে দিয়ে দ্রাবক সব কিছু যেতে পারে। আর কোষ পর্দা সেটা হচ্ছে অর্ধভেদ্য বা বেশিরভাগ ক্ষেত্রে প্রভেদক ভেদ্য পর্দা বলা হয়, কারণ কোষ পর্দার মধ্যে দিয়ে কিছু নির্দিষ্ট দ্রাবক নির্দিষ্ট সীমা পর্যন্ত চলাচল করতে পারবে। ওকে, তাহলে অভিস্রবণটা সংজ্ঞাটা যদি আরেকবার মনে করে নিই, তাহলে হচ্ছে যে ভৌত প্রক্রিয়ায় দুটো সম প্রকৃতির কিন্তু ভিন্ন ঘনত্বের দ্রবণ, কেন ভিন্ন ঘনত্ব সেটা আমরা বুঝেছি। এবার দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে অর্ধভেদ্য পর্দা দ্বারা কেন তাদেরকে পৃথক করতে হবে, কেন আমরা ভেদ্য পর্দা নিলাম না, কারণ ভেদ্য পর্দা হলে দ্রাবক উভয়ই চলে যেতে পারত, অভেদ্য হলে কোনো কিছুই যেতে পারত না। অর্ধভেদ্যতেই একমাত্র শুধুমাত্র দ্রাবকের অণু অর্থাৎ জলের অণু যেতে পারবে, কোনো দ্রাবের অণু যেতে পারবে না, সেই কারণে আমরা অর্ধভেদ্য পর্দা ইউজ করলাম। দিয়ে কি হলো, কম ঘনত্বের দ্রবণের দ্রাবক অণু বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে সমঘনত্বে পরিণত হবে। তাহলে অসমোসিসটা কতক্ষণ চলবে, যতক্ষণ না সমঘনত্বে পরিণত হবে। যদি সমঘনত্বে পরিণত হয়ে যায়, যদি তাদের মধ্যে কোনো ডিফারেন্স না থাকে, তাহলে কি কোনো পরিবহন হবে? আমরা তো আগের দিনই জেনেছিলাম যে পরিবহন তখনই হবে যখন দুটো পোর্শনের মধ্যে একটা ডিফারেন্স থাকবে। তাহলে যদি সমঘনত্ব হয়ে যায়, তারপরে কিন্তু আর কোনো রকম পরিবহন হবে না। তাহলে এই জায়গাটা কিন্তু বোঝার যে কেন কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে দ্রবণে দ্রাবকের অণু প্রবেশ করছে। এবার আমরা আসব অভিস্রবণের দুটো টাইপস আছে, ঠিক আছে। অভিস্রবণ তাহলে হচ্ছে দু প্রকার। এবার সেটার জন্য আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করব। এখানে একটা বিকার নিলাম, তার মধ্যে একটা তরল নিলাম, যে কোনো তরল নিয়েছি। সেই তরলের মধ্যে আমরা একটা সেল, যে কোনো একটা সেলকে নিমজ্জিত করলাম। এদিকে ঠিক একই রকমভাবে আর একটা বিকার নিয়েছি, বিকার নিয়ে সেই বিকারে আর একটা তরল দিয়েছি, অন্য তরল, এটার থেকে অন্য তরল দিয়েছি, আর সেখানেও আর একটা সেল আমি নিমজ্জিত করেছি। এই অবস্থায় যদি আমি এই সেটআপটাকে 5-6 ঘন্টা রেখে দিই, তো তারপর কিছুক্ষণ পর আমি কি দেখব? যেটা দেখব সেটা হলো এই যে কোষটা নিয়েছিলাম, তো কোষের ভেতর কি থাকে? কোষের মধ্যে আমরা জানি সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম থাকে। তো প্রোটোপ্লাজমটা কি? একটা অর্ধ তরল পদার্থ, তো তার একটা ঘনত্ব আছে। এবার আমি যদি ধরে নিই যে প্রথম বিকারে যে কোষটা নিয়েছিলাম তার ভেতরের মানে সাইটোপ্লাজমের যেটা ঘনত্ব, তার থেকে বাইরের যে মিডিয়ামটা আমি নিয়েছি তার ঘনত্ব ধরে নিলাম বেশি। বোঝা গেল? তাহলে কোষের ভেতর সাইটোপ্লাজমের যে ঘনত্ব তার থেকেও বেশি ঘনত্বের একটা দ্রবণের মধ্যে আমি কোষটাকে নিমজ্জিত অবস্থায় 5-6 ঘন্টা রেখেছিলাম। তাহলে
5-6 ঘন্টা পরে আমরা দেখতে পাবো এটার মধ্যে একটা অসমোসিস হয়েছে বা অভিস্রবণ হয়েছে। কেন? কারণ হচ্ছে এটা আমার কোষের ভেতর আর এটা আমার কোষের বাইরে, মাঝখানে কি আছে? দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ, আর মাঝখানে যে কোষ পর্দাটা আছে সেটা আমার একটা অর্ধভেদ্য পর্দা। সেই কারণে এখানে একটা অসমোসিস হয়েছে। তাহলে অসমোসিস যদি হয় তাহলে কম ঘনত্ব অর্থাৎ কোষের ভেতর থেকে জল বা দ্রাবক সেটা কি হবে? এই বাইরের মিডিয়ামে বেরিয়ে যাবে। তাহলে কোষের ভেতর থেকে জল বা দ্রাবক অণু বাইরের এই মিডিয়ামে বেরিয়ে গেছে। সেই জন্য এই প্রক্রিয়ার নাম কি? বহি অভিস্রবণ। কারণ কোষের ভেতর থেকে দ্রাবকের অণু বাইরে বেরিয়ে এসেছে, সেই জন্য এর নাম বহি অভিস্রবণ। এখন এটার ক্ষেত্রে যদি দেখি, এটাতে আমরা কি নিয়েছিলাম? এটাতে আমরা কোষের ভেতরে সাইটোপ্লাজমের যে ঘনত্ব, বাইরের যে তরলের মধ্যে আমরা এটাকে নিমজ্জিত করে 5-6 ঘন্টা রেখেছিলাম তার ঘনত্ব সেলের ভেতরের থেকে কম, বাইরের মিডিয়ামটার কম, সেলের ভেতরে সাইটোপ্লাজমের ঘনত্ব কি? বেশি। মাঝখানে কি আছে? কোষ পর্দা আছে। কোষ পর্দাটা কি? অর্ধভেদ্য পর্দা। সেই জন্য এখানে অসমোসিস হবে। তাহলে কি হবে? কম থেকে বেশি ঘনত্বের দ্রবণে দ্রাবকের অণু চলাচল করবে, তাহলে বাইরে থেকে ভেতরে, কোষের ভেতরে কি হবে? জল প্রবেশ করবে। এটা তার মানে কি? বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে, সেটার জন্য এই প্রক্রিয়ার নাম অন্ত অভিস্রবণ। তাহলে বোঝা গেল যে অভিস্রবণ প্রক্রিয়ায় কোনো একটা কোষ থেকে, কোষের ভেতর থেকে দ্রাবকের অণু কোষের বাইরে বেরিয়ে যায় তার নাম কি? বহি অভিস্রবণ। আর যে পদ্ধতিতে কোনো কোষের মধ্যে দ্রাবকের অণু কোষের ভেতরে প্রবেশ করে তাকে কি বলা হয়? অন্ত অভিস্রবণ। এবার এই যে বেশি ঘনত্ব কম ঘনত্ব নিয়ে আমরা বললাম, সেইটাকে নিয়ে আর একটা কথা বলার আছে। সেটা হচ্ছে যে এই যে আমরা কোষের ভেতরে একটা ঘনত্বের দ্রবণ নিয়েছি, বাইরে একটা ঘনত্বের দ্রবণ নিয়েছি, তাহলে বাইরের ঘনত্বের দ্রবণটা কি? কোষের ভেতরের ঘনত্বের থেকে বেশি। তাই জন্য এই দ্রবণটার নাম আমরা কি দেব? যেহেতু কোষের ভেতরের থেকে বাইরের মিডিয়ামের ঘনত্ব বেশি, তাই এই দ্রবণটাকে আমরা বলবো অতিসারক দ্রবণ। আর এখানে কি? কোষের ভেতরের যে দ্রবণ আছে তার থেকে বাইরের দ্রবণের ঘনত্ব কি? কম। সেই জন্য এই দ্রবণকে আমরা বলবো লঘু সারক দ্রবণ। অর্থাৎ বোঝা গেল, যখন এই যে অতিসারক বা লঘু সারক, এই দ্রবণগুলো কখনোই কিন্তু একটা দ্রবণকে আমরা বলতে পারি না। এখানে এই বিকারে আমি একটা দ্রবণ নিয়েছি, এটা কি আমরা বলতে পারবো যে এটা অতিসারক দ্রবণ না লঘু সারক দ্রবণ? কখনোই আমরা বলতে পারবো না। যখন দুটো দ্রবণের মধ্যে তুলনা হবে তখন একটার তুলনায় অপরটা যখন বেশি হবে তখন তাকে বলবো অতিসারক। যখন একটার তুলনায় আর একটা কম হবে তখন তাকে বলবো লঘু সারক। যদি দুটো দ্রবণ সমান হয় তখন তাদেরকে বলবো সমসারক। তাহলে খুব ভালো করে এই বিষয়টা বোঝার যে অতিসারক বা লঘু সারক এটা কিন্তু কখনোই একটা নির্দিষ্ট দ্রবণকে বলা যাবে না। একটার সাপেক্ষে অপরটা বেশি না কম তার ভিত্তিতে আমরা এই অতিসারক, লঘু সারক এবং সমসারক দ্রবণ বলবো। যদি এরকম একটা মিডিয়াম নিলাম, তার মধ্যে একটা সেলকে নিমজ্জিত করলাম, সেলের ঘনত্ব যদি কম হয়ে বাইরের মিডিয়ামের ঘনত্ব বেশি হয়
তাহলে সেই দ্রবণটার নাম অতিসারক বা হাইপারটনিক সলিউশন। হাইপারটনিক সলিউশন। যদি এখানে একটা দ্রবণ নিই, এখানে একটা বিকার নিই, সেখানে একটা কোষ নিই, কোষের ভেতরের ঘনত্ব যদি বাইরের মিডিয়ামের থেকে কম হয়, তাহলে এই বাইরের দ্রবণটাকে আমরা কি বলবো? লঘু সারক বা হাইপোটনিক। এই কথা দুটো আমরা বায়োলজিতে যত টার্মস পাবো, এই ওয়ার্ড দুটো মনে রাখলেই আমরা বুঝতে পারবো যে হাইপার মানে বেশি, হাইপো মানে কম। তাহলে যদি বাইরের মিডিয়ামের ঘনত্ব কম হয় তাহলে তাকে আমরা বলবো হাইপোটনিক। এখন যদি আর একটা সলিউশন নিই, আর একটা বিকার নিই, সেখানে সলিউশন নিই, সেখানে কোষের যা ঘনত্ব, বাইরের ঘনত্ব যদি সমান হয় দুটো ক্ষেত্রে, তাহলে কি কোনো অভিস্রবণ হবে? হবে না। কেন? কারণ হচ্ছে যে দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ হলে তবেই অভিস্রবণ প্রক্রিয়া হবে। এখানে যেহেতু কোষের ভেতরের ঘনত্ব এবং বাইরের ঘনত্ব সমান, তাই এক্ষেত্রে কোনো অভিস্রবণ হবে না। কিন্তু সেই দ্রবণটাকে আমরা কি বলবো? সমসারক দ্রবণ বা আইসোটনিক সলিউশন। অর্থাৎ এই তিনটে টার্ম কিন্তু কখনোই কোনো একটা দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। একটা দ্রবণ আর একটার তুলনায় কম না বেশি, সেক্ষেত্রে আমরা অতিসারক বা লঘুসারক কথাগুলো ব্যবহার করব। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। তার মানে কি, আমরা যদি অভিস্রবণটা, অসমোসিসটা একটা ছোট্ট ওয়ার্ডে মনে রাখতে চাই, তাহলে আমাদের মনে রাখতে হবে হাইপো টু হাইপার, মানে হচ্ছে লঘুসারক বা কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে দ্রাবকের অণুর চলাচল। মাঝখানে কি দিতে হবে? মাঝখানে আমার SPM বা সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা দিতে হবে। এটা হচ্ছে আমার অসমোসিস। এখন আর একটা ছোট্ট টার্ম, সেটা হচ্ছে যে যদি আমরা কোনো একটা সেলকে আমরা যে মিডিয়ামে নিলাম, সেই মিডিয়ামের ঘনত্ব যদি কোষের ঘনত্বের থেকে কি হয়? কম হয়। যদি আচ্ছা ধরে নিলাম এটা বেশি হয়, ঠিক আছে, আর কোষের ভেতরেরটা কি? কম, তাই তো। আর একদিকে ঠিক উল্টোটা নিলাম, এখানে একটা সেল নিলাম, বাইরেটা কম নিলাম আর কোষের ভেতরটা বেশি নিলাম, তাহলে কম থেকে বেশিতে যাবে। তার মানে কি? বাইরে থেকে দ্রাবক কোষের ভেতরে প্রবেশ করবে। তাহলে যদি কোষের ভেতরে এরকমভাবে প্রবেশ করে, তাহলে আমরা বুঝতে পারছি কি? কোষটা ফুলে যাবে, তাই তো, ফুলে যাবে। আর এখানে কি হচ্ছে? এখানে কোষের ভেতরে কম, বাইরে বেশি, তাহলে কম থেকে বেশিতে দ্রাবকের অণু যাবে। তার মানে কোষ থেকে বাইরে জল বেরিয়ে যাবে, মিডিয়ামে জল বেরিয়ে যাবে। তাহলে কি হবে? কোষটা চুপসে যাবে। আমরা বুঝতে পারছি। তাহলে এখানে কি হচ্ছে? যে কোষটা ফুলে যাবে, অর্থাৎ স্ফীত হবে, আর এখানে হচ্ছে কি? এখানে হচ্ছে চুপসে যাবে। এবার আমরা যদি কোনো উদ্ভিদ কোষকে এরকমভাবে কোনো একটা উদ্ভিদ কোষের তুলনায় বেশি ঘনত্বের দ্রবণে রাখি, তাহলে কোষের মধ্যে যে সাইটোপ্লাজমটা আছে, ধরে নিলাম এরকম সাইটোপ্লাজমটা আছে। এবার যখনই কোষ থেকে কোষের বাইরের মিডিয়ামে জলটা বেরিয়ে যাবে, তখন সাইটোপ্লাজমটা ধীরে ধীরে সংকুচিত হতে থাকবে, ঠিক আছে। বাইরে কোষ প্রাচীর আছে বা কোষ পর্দা আছে, কিন্তু সাইটোপ্লাজমটা ধীরে ধীরে কি হবে? বহি অভিস্রবণের ফলে
যেহেতু কোষ থেকে বাইরে দ্রাবকের অণু বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ কি হচ্ছে, বহি অভিস্রবণ হচ্ছে। তাহলে বহি অভিস্রবণের ফলে সাইটোপ্লাজম যে ধীরে ধীরে কুঞ্চিত হয়ে যাবে, এটার নাম হচ্ছে প্লাজমোলাইসিস। উদ্ভিদের ক্ষেত্রে এটার নাম হচ্ছে প্লাজমোলাইসিস। এবার এই প্লাজমোলাইসিস অর্থাৎ কুঞ্চিত হয়ে যাওয়া কোনো কোষকে যদি আমরা কোনো একটা কম ঘনত্বের দ্রবণে রাখি, তার মানে হাইপোটনিক সলিউশনে রাখি, এখানে কোনো একটা এরকম কুঁচকে যাওয়া সেলকে যদি আমরা কম ঘনত্বের দ্রবণ অর্থাৎ লঘু স্মারক দ্রবণ বা হাইপোটনিক সলিউশনে রাখি, তাহলে কি হবে, এই বাইরে থেকে কোষের ভেতরে দ্রাবকের অনুপ্রবেশ করবে, দিয়ে কি করবে, কোষটা ফুলে যাবে। তখন প্লাজমোলাইসিস থেকে কি হবে, সেই যখন ফুলে যাবে সেটাকে আমরা বলবো ডিপ্লাজমোলাইসিস। অর্থাৎ কোনো একটা কোষকে যদি আমরা অতিসারক দ্রবণে রাখি, তাহলে কি হবে, কোষ থেকে দ্রাবকের অণু বেরিয়ে গিয়ে কোষটা কুঞ্চিত হয়ে যাবে, সেই কন্ডিশনটাকে আমরা বলবো প্লাজমোলাইসিস। আর কোনো প্লাজমোলাইজ সেলকে মানে কুঞ্চিত হয়ে যাওয়া সেলকে যদি আমরা লঘু স্মারক দ্রবণ বা হাইপোটনিক সলিউশনে রাখি, তাহলে সেই কোষের মধ্যে আবার জল প্রবেশ করে কোষটা ফুলে যাবে, রসস্ফীত হবে, তখন তাকে আমরা বলবো ডিপ্লাজমোলাইসিস। ওকে, এবার যেটা লাস্ট কথা সেটা হচ্ছে অভিস্রবণের গুরুত্ব। তাহলে অভিস্রবণের মানে উদ্ভিদ দেহে অভিস্রবণের যে মেন গুরুত্ব সেটা কি, কোষে কোষে অর্থাৎ কোষান্তর অভিস্রবণ, কোষে কোষে জল পরিবহন। কেন? কারণ এক কোষ থেকে আর এক কোষের ঘনত্ব ডিফারেন্স, মাঝখানে একটা কোষ থেকে আর একটা কোষ মাঝখানে থাকছে হচ্ছে কোষ পর্দা, যেটা অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে। অর্থাৎ একটা কোষ থেকে আর একটা কোষ যে পরিবহনের দরকার, সেই গোটা পদ্ধতিটাই হবে কিসের ওপরে, অভিস্রবণ পদ্ধতিতে। তো সেইটা কিভাবে হয় সেটা আমরা নেক্সট মানে অভিস্রবণটা কিভাবে হচ্ছে উদ্ভিদ কোষগুলোর মধ্যে, সেটা আমরা পরে যখন অ্যাসেন্ট অফ স্যাপ রসের উৎসত পড়ব তখন সেটা আমরা ডিসকাস করব। তাহলে এই হচ্ছে উদ্ভিদ দেহের অভিস্রবণ।